জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। রংপুর ঈদগাহ মাঠের জনসভায় রাখবেন বক্তব্য। বিপুল নেতাকর্মী সমর্থকের উপস্থিতি। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে রংপুরে। এই উচ্ছ্বাসে আমরা শহীদপুরের মানুষ এখানে ছুটে এসেছি। বাংলাদেশ এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে, আমরা সেই প্রত্যাশা করি। সব লোকের শাসন চাই। এখন যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর কিভাবে নিরাপদ হবে? নোয়াখালীতে জামায়াত আমিরের প্রশ্ন। একদিনে 5টি জনসভায় বক্তব্য রাখলেন ডক্টর শফিকুর। আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না। 36 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির। বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে কমিশন গঠনের প্রতিশ্রুতি। আমরা বলেছিলাম সেই ব্যবস্থার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম এবং এই ব্যবস্থাকে বিলোপ করে একটা নতুন বন্দোবস্ত করতে হবে। বাংলাদেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করবে, একটা গণতন্ত্র নিশ্চিত করবে, অর্থনৈতিক বৈষম্য দূর করবে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের জন্য নিশ্চিত করবে। ছুটির দিনে সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার। সময়ের সাথে ভোটারদের মন জয়ে নানা কৌশল প্রার্থীদের। যাদের পরিকল্পনা নাই, যাদের নীতি নাই, যাদের আদর্শ নাই, যাদের কর্মসূচি নাই, তারা শুধু বলছে যে ওই মাথায় ভোট দিলে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরও মাথা ব্যথা একটু খারাপ হচ্ছে। নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছে। শেরপুরে সহিংসতার ঘটনায় এলাকা থমথমে। মামলা হয়নি এখনো। পরিকল্পিত দাবি বিএনপি জামায়াতের। শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের শঙ্কা বিশিষ্টজনদের। পূর্ণ শক্তিতে মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান, বলছে দেশটি। একাধিক নৌবহর পাঠালেও তেহরানের সাথে আলোচনার পরিকল্পনা ট্রাম্পের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে আবু সাইদের পরিবারের সাথে কিছুক্ষণ সময় কাটান তিনি। এর আগে বগুড়া থেকে জনসভার উদ্দেশ্যে রংপুরে যাওয়ার পথে তাকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী সমর্থক। বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। ভোট চান ধানের শীষে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে তারেক রহমানের কিছু সময়ের নীরবতা দোয়া। দেশে ফিরে 11 জানুয়ারি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে চেয়েছিলেন তারেক রহমান। পরে নির্বাচন কমিশনের অনুরোধে আচরণবিধি রক্ষায় তা স্থগিত করতে হয়। কবর জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন বিএনপি চেয়ারম্যান। বেশ কিছুক্ষণ কথা বলেন আবু সাইদের বাবা মায়ের সাথে। সন্তান হারানো পিতামাতাকে জানান সমবেদনা আর সান্ত্বনা। স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে আবু সাইদের সাহসিকতা আর অবদান। এর আগে বগুড়া থেকে রংপুরের পথে পথে তারেক রহমানকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী। ভোটের দিনও কিন্তু এইভাবে গিয়ে কষ্ট করে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। পুরোটা পথে প্রিয় নেতাকে এক নজর দেখতে, হাত মেলাতে বারবার এগিয়ে আসছিলেন অনেকেই। স্বতঃস্ফূর্ত তারেক রহমান বেশ কয়েকবার বাস থেকে নেমে সাড়া দেন সেই আহ্বানে। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ। রংপুরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানকার আপডেট জানবো সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছ থেকে। রবিন, লাঙ্গলের দুর্গ, সেখানে ধানের শীষের জনসভা কেমন সারা দেখছেন এবং তারেক রহমান ঠিক কটার দিকে জনসভাস্থলে পৌঁছাতে পারেন জানাবেন। অপেক্ষার অবসান এখনো এসে পৌঁছাতে পারেননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই বগুড়া থেকে তিনি রওনা হয়ে পথে পথে মানুষের ভিড় ঠেলে মোকামতলায়, গাইবান্ধা, পলাশবাড়িতে খানিকটা পথসভার মতো করে খানিকটা বক্তব্য দিতে হয়েছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে। এরপর
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত সাক্ষাৎ শেষে তিনি এখন রওনা হয়েছেন এই রংপুর কালেক্টরের ঈদগাহ মাঠের সমাবেশ এবং সেই পথে কিন্তু ব্যাপক জনস্রোত খানিকটা বিব্রতকর পরিস্থিতির মধ্যেও পড়তে হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেটা এই অর্থে যে পীরগঞ্জে বিপুল সমাগম ঘটেছিল, বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে এসেছিলেন তারা ভেবেছিলেন সেখানেও হয়তো বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান, কিন্তু সেই জায়গাটায় তাদের আশা পূরণ না হওয়ার কারণে তারা খানিকটা সেখানটায় হতাশ হয়েছেন। যার ফলশ্রুতিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হাত নেড়ে অভিবাদন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে সেই পথ ছেড়ে তিনি এখন এই রংপুরের কালেক্টরের মাঠের উদ্দেশ্যে, যেখানে ইতিমধ্যেই বক্তব্য দিচ্ছেন বিএনপির এই অঞ্চলে বা রংপুর বিভাগে 33টি সংসদীয় আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি মনোনীত প্রার্থী তারা আছেন উপস্থিত। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেও ঠাকুরগাঁও থেকে বিএনপির হয়ে ধানের শীষের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। সেই সঙ্গে সেই রংপুর অঞ্চলে অর্থাৎ সেই পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা বিভিন্ন এলাকা থেকেই নেতাকর্মীদের সমাগম ঘটেছে, যারা অনেকেই দিনের শুরুতেই এসেছেন কিন্তু দুপুর থেকেই এখানটায় অপেক্ষা করছেন। প্রায় 4 ঘন্টা 5 ঘন্টারও বেশি সময় সেই নির্দিষ্ট বা নির্ধারিত সময়ের অতিক্রম ঘটেছে, কিন্তু তারপরও এখনো তাদের প্রিয় নেতাকে দেখার সুযোগটুকু হয়নি। তারপরও এই উত্তরের জনপদে হালকা শীতের মধ্যে নেতাকর্মীদের ভিড় কিন্তু একটুকু কমেনি, অর্থাৎ বিপুল সংখ্যক নেতাকর্মী এখনো অপেক্ষায় আছেন, উপস্থিত হয়ে আছেন। তারা এক দীর্ঘ সময় পর তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান দেখার জন্য, সেই সঙ্গে ধারণা করা হচ্ছে আরো আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হবেন, যিনি গতকাল রাজশাহীতে সমাবেশ শেষে, নওগাঁয় সমাবেশ শেষে, বগুড়ায় তার নিজ নির্বাচনী এলাকায় সমাবেশ করেছিলেন মধ্যরাতে। এবং আজ সেই দুপুরবেলায় জুমা নামাজ পড়েছেন তিনি নিজের প্রতিষ্ঠিত বগুড়া সেন্ট্রাল মসজিদে, সেখানে জুমার নামাজ শেষে আসলে এই রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ঘন্টা দেড়েক, কিন্তু সেই সময় লেগে যাচ্ছে এই কারণেই যে প্রতিটি হাট বাজারে সেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন ফরহাদ হোসেন আজাদ, যিনি পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সহ অন্যান্য যেসব বক্তারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে মূলত তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ প্রার্থীকে নিরঙ্কুশভাবে এই রংপুর জয়ী করতে হয়, তাহলে অন্তত দলীয় কোনো ধরনের বিভাজন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকে, দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে তবেই কেবলমাত্র ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করা সম্ভব হবে। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় এখন প্রত্যেকেই এই শীতের মধ্যে তারা প্রত্যাশা করছেন ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য এই অঞ্চলের সমস্যা সমাধানে কিছু পরিকল্পনাও তিনি হাজির করবেন আজকের নির্বাচনী জনসভায়। ধন্যবাদ আপনাকে রবিন। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। নোয়াখালীর নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মামলা বাণিজ্য হবে না। এর আগে ফেনীর জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত। আরো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ছবি তুলেছেন এস.এম. লুৎফর রহমান। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনী জেলায় প্রথমবারের মতো জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্যের শুরুতেই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াতের আমির। শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ক্ষমতা এলে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে ফেনী জেলায় মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। একসময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের এই জনপদে নিজেদের শক্তিমত্তার জানান দিল জামায়াত ইসলামী। অন্তত আজকের এই নির্বাচনী জনসভার উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে। এখন দেখার বিষয় আগামীর জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনী সমাবেশ কতটা প্রভাব ফেলে।
এরপর নোয়াখালী জেলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোনো মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরেও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। লক্ষ্মীপুরের জনসভা শেষে নির্বাচনী প্রচারণা করবেন জামায়াতের আমির। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, নোয়াখালী। কুমিল্লার লাকসামে জামায়াত আমিরের সমাবেশের স্থলে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। সেখানকার আপডেট তার মাধ্যমে জানার চেষ্টা করব। ফয়সাল, জানাবেন জামায়াত আমিরের আজকের পরবর্তী কর্মসূচি জানতে চাই আপনার মাধ্যমে বিস্তারিত। ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ যে আসনটি রয়েছে সেখানে। মূলত আজকের সন্ধ্যাকালীন যে সমাবেশটি ছিল সেখানেই মূলত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উপস্থিত হয়ে দেশ পরিচালনার আগামী দিনের তাদের যে পরিকল্পনা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তাদের যে ইস্তেহার, সেগুলো এই লাকসামবাসীর কাছে তুলে ধরেছেন। এখানে লাকসাম স্টেডিয়ামে প্রায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন, যারা মূলত 11 দলীয় জোটের সমর্থক, নেতা কর্মী থেকে শুরু করে সকলেই এই স্টেডিয়ামে জড়ো হয়েছেন এবং এখানে প্রায় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে তারা জামায়াতের আমিরকে অভ্যর্থনা জানিয়েছেন এবং সেখানে মূলত লাকসামের সাধারণ মানুষের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো তুলে ধরা হয়েছে এবং জামায়াতের আমির আগামী দিনের যদি ক্ষমতায় যেতে পারেন সেই ক্ষেত্রে তাদেরকে এই লাকসামবাসীকে তিনি আশ্বস্ত করেছেন এবং কিছুক্ষণ আগেই সেই সমাবেশটি শেষ হয়েছে এবং তারপরই তিনি মূলত কুমিল্লায় আরও একটি সমাবেশ রয়েছে। অর্থাৎ আজকের দিনে সকালে ফেনী দিয়ে শুরু করে সমাবেশ, পরে নোয়াখালী, লক্ষ্মীপুর হয়ে লাকসাম, এরপর মূলত কুমিল্লার টাউন হল মোড়ে সেখানে আরও একটি সমাবেশ রয়েছে দাঁড়িপাল্লার বা 11 দলীয় জোটের, সেখানে তিনি পরবর্তী কর্মসূচি পালন করবেন এবং সেখান থেকে মূলত আজকের দিনের যে কর্মসূচি সেটি সমাপ্তি হবে। এরপর আগামীকালকে বেশ কয়েকটি স্থানে জামায়াতের আমিরের কর্মসূচি রয়েছে। তারপরই মূলত ধন্যবাদ আপনাকে ফয়সাল। দেখতে পাচ্ছি মানুষের উচ্ছ্বাস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে চলছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। ছুটির দিনের সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নবম দিনের নির্বাচনী প্রচারে কক্সবাজারের পেকুয়ায় হিন্দু, বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের ভোটারদের সাথে মতবিনিময় করেন এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি অভিযোগ করেন, আদর্শহীন একটি দল মানুষকে ভোটের বিনিময়ে জান্নাতে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যাদের পরিকল্পনা নাই, যাদের নীতি নাই, যাদের আদর্শ নাই, যাদের কর্মসূচি নাই, তারা শুধু বলছে যে ওই মাথায় ভোট দিলে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। চট্টগ্রাম 11 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাবে বর্তমানে দেশ সংকটের মধ্য দিয়ে চলছে। যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, এইটাই প্রত্যাশা মানুষের। অনির্বাচিত সরকার কোনোদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে না। কুমিল্লা 1 আসনে পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লা 10 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভুইয়া। এ সময় তার সাথে ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু বেঁকে আছে, কেটে শুধু এখন গোলা করতে পারলেই হবে, ইনশাআল্লাহ। গান দিবেন না। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, শেরপুরের সংঘর্ষে জামাত নেতার মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। শেরপুরে আমাদের জামাত ইসলামী নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারণের প্রথম হত্যাকাণ্ডের বিচার সরকারকে করতে হবে। কুমিল্লা 4 আসনের দেবিদ্বারে নির্বাচনী প্রচার চালান 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ভোটারদের শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনের আগে আপনি আমার জন্য খাটতে হবে, চাইলে নির্বাচনের পরে আমি আপনার জন্য করতে পারবো। নেতাকর্মীদের নিয়ে নাটোর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান তিনি। বরগুনা 2 আসনে দিনভর প্রচার চালান বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। সিরাজগঞ্জ 4 আসনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। খুলনা 2 আসনে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল গণসংযোগের সময় অভিযোগ করেন বিভিন্ন জায়গায় তার কর্মী সমর্থকদের বাধা দিচ্ছে একটি গোষ্ঠী। খুলনা 3 আসনে বিভিন্ন এলাকায় প্রচার চালান ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। ঝিনাইদহ 4 আসনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান ধানের শীষের প্রার্থী রাশেদ খান। একই আসনে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের। এছাড়া বিভিন্ন আসনের প্রার্থীরা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। বিকেলে উপজেলার নলচিরা ঘাটে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে ফেরি চালুর দাবি দীর্ঘদিনের। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের দাবির প্রেক্ষিতে এই রুটে ফেরি চালুর সিদ্ধান্ত নেয় সরকার। বিকেলে ফেরি উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। ফেরি সার্ভিস চালুর কৃতিত্ব নিয়ে উদ্বোধন অনুষ্ঠানে আগে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাদের শান্ত করেন। ফেরি সার্ভিস উদ্বোধন করার পরপরই দুপক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অতিথি চলে যাওয়ার পর বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা হাতাহাতিতে জড়ায়। ভোটের প্রচারের নাগরিক সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। যানজট, জলাবদ্ধতা, মাদক নির্মূল এবং গ্যাস সংকট সমাধানে দিচ্ছেন প্রতিশ্রুতি। সংসদ নির্বাচনে প্রচারের 9ম দিনে প্রচার মুখর রাজধানীর বিভিন্ন এলাকা। ছুটির দিনে উন্নয়ন অঙ্গীকারে ভোটারদের মন জয়ের চেষ্টায় কমতি নেই প্রার্থীদের। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই মুখর হয়ে উঠছে অলিগলি আর পাড়া মহল্লা। ছুটির দিনে বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচার শুরু হয় সকাল থেকেই। কদমতলী এলাকায় বিএনপির প্রার্থী তানভীর আহমেদ আশ্বাস দেন, নির্বাচিত হলে কাজ করবেন সবাইকে নিয়ে, সমাধান করবেন এলাকার নাগরিক সমস্যার। এলাকায় অনেকগুলি একসাথে সমস্যার সমাধানে আমাদেরকে কাজ করতে হবে। জলাবদ্ধতা একটি প্রধান অন্যতম সমস্যা আমাদের এলাকায়। আমাদের এলাকায় কোনো পাঠাগার নেই, আমাদের এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নেই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকার কথা সেইটি নেই। জুমার নামাজের পর আজিমপুরে গণসংযোগ করেন ঢাকা 7 আসনের প্রার্থী হামিদুর রহমান। যানজট আর জলাবদ্ধতা নিরসনে গুরুত্ব দিয়ে ভোট চাইছেন তিনি। সাধারণ লোকের সাড়া পেয়েছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে কাজ করছে। সাধারণ যে ভোটাররা, আমি ভাবতেও পারিনি ঘরে থেকে বের হয়ে আমার সাথে কাজ করে। মিরপুরে ভোটের প্রচারে ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী। ক্ষমতায় গেলে নারীর মর্যাদা আর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান তিনি। উত্তরায় গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনের ধানের শীষের প্রার্থী। গত 17 বছর কোনো চেষ্টা হয়নি, কোনো কাজ হয়নি, তারা শুধু দুর্নীতি করেছে। কিন্তু আমরা যদি জনগণের স্বার্থে কাজ করি, ইনশাল্লাহ সেই জায়গায় আমরা সফল হব। জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশে নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাড়িধারায় প্রচারে অংশ নেন তার উপদেষ্টা আব্দুস সালাম। বিএনপি ভোটে জিতেও যেন ক্ষমতায় যেতে না পারে, সেজন্য অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। সবাইকে অন্তত ঐক্যবদ্ধ করে ভোটের দিন একটা ভোট বিপ্লব করতে হবে আমাদের। শুধু জেতা না, আজকে ম্যাক্সিমাম ভোটে আমাদেরকে জিততে হবে। 12 ফেব্রুয়ারি সকাল সকাল ভোট দিতে দল বেঁধে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থী ও দলের নেতাকর্মীরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন উপলক্ষে ঢাকার আসনগুলোতে 11 দলীয় ঐক্যের প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যস্ত। গণসংযোগ মিছিল ও পথসভা করছেন তারা, দিচ্ছেন নানা আশ্বাস। শুনছেন ভোটারদের কথাও।
নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, তাই বিরামহীন গণসংযোগ আর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। রাজধানীর কদমতলী এলাকায় সকাল থেকে প্রচার চালান ঢাকা ৪ আসনের জামাত ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। গ্যাস সংকট সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি। এলাকার রাস্তাঘাট ভাঙ্গাচুরা, সেটা ড্রেনেজ ব্যবস্থাটা একেবারেই বাজে, এটাকে আধুনিক করা, খালগুলা আপনার ভরাট হয়ে আছে, এগুলাকে খনন করা বন্ধ হয়ে আছে, সেটাকে সচল করা। এরপরে আপনার একটা হাসপাতাল করার জন্য আমরা ইতিমধ্যে চেষ্টা করতেছি যে কোন জায়গাটায় আমরা করতে পারি। পল্লবী ও রূপনগর এলাকায় গণসংযোগ চালান ঢাকা ১৬ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন। এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। ১২ তারিখ একটি ভোট বিপ্লব হতে যাচ্ছে এবং এর নেতৃত্ব দেবে নারীরা ইনশাআল্লাহ। এবার আমাদের নারীদের জন্য আর কিছুই করা দরকার নেই, শুধু এতটুকু যে তারা নিরাপদে ঘর থেকে বেরোবে, ভোট দিয়ে আবার নিরাপদে ঘরে ফিরবে এবং যেই মার্কে ভোটটা দিয়েছেন সেই মার্কে হিসাব হবে, এতটুকুই আমাদের নিশ্চিত করা দরকার। ঢাকা ১১ আসনের আফতাবনগরে গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম, এনসিপি সর্বপ্রথম গত ৬-৭ মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুতি আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে প্রার্থীদের এই ব্যস্ততা। যেসব এলাকায় এখনো প্রচারে যেতে পারেননি প্রার্থীরা, সেসব এলাকায় যাচ্ছেন তাদের সমর্থক ও দলীয় নেতারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহারে নাগরিক অধিকার, নিরাপত্তা, ন্যায় বিচার, নারীর নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, এনসিপি নিজস্ব ইশতেহার দিচ্ছে কারণ তা বাস্তবায়নে বদ্ধপরিকর তারা। দল গঠনের মাত্র ১১ মাসের মাথায় এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নিতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। হারটাও পুনরায় বেড়ে গিয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার আগে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বর মোটো নিয়ে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করল তরুণদের এই দলটি। এতে গুরুত্ব পেয়েছে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া। ইশতেহার ঘোষণার শুরুতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, যতটা বাস্তবায়ন সম্ভব ততটাই জনগণকে বলা হচ্ছে। আমরা যদি এখন কমিট করি যে আগামী ৫ বছরের মধ্যে আমরা শিক্ষায় এবং স্বাস্থ্যে 5% করে বাস্তবায়ন করব, তাহলে সেটা অনেকটা অলিক শোনাবে এবং আমরাও বাংলাদেশে চলমান যেই রাজনৈতিক প্র্যাকটিস, কথা দিয়ে কথা না রাখতে পারার যেই ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার যে প্র্যাকটিস, সে তার মধ্যে ঢুকে যাব, আমরা সেটা চাই না। জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন, সকল বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রতিশ্রুতি আছে এই ইশতেহারে। এত বড় গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনের সব সুফলটা আসে নাই, মানুষের ঘরে ঘরে সুফলটা যায় নাই। আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে, আগের অর্থনীতি, সংবিধান, রাজনীতি, সংস্কৃতি সবকিছুই রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের ঢুকতে হচ্ছে, এটা একদিকে ট্র্যাজেডি। একই সাথে অঙ্গীকার আছে এনআইডি ভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড ও ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসার। এছাড়া নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ১০০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের বিপরীতে বিনিয়োগ ও পেনশন সুবিধা সহ উল্লেখ করা হয়েছে। এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না। সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্সা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দৃঢ় ভূমিকা পালনের অঙ্গীকার আছে এই ইশতেহারে। ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড। সবশেষ মৌলিক আদর্শ রেখেই নির্বাচনী জোটে থাকার কথা জানিয়ে জনগণের পক্ষের রাজনীতির অঙ্গীকার করে এনসিপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত বিএনপি সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এলাকা এখনো থমথমে, কোনো মামলাও হয়নি। ঘটনাটিকে পরিকল্পিত দাবি করেছেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী। সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের আশঙ্কা করছেন বিশিষ্টজনেরা। শেরপুর থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম।
আয়োজন ছিল উপজেলা প্রশাসনের, আর তাতে অংশ নিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা। ঘটনাস্থল ঝিনাইগাতি উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের উপজেলা শ্রীবর্দী। সেখান থেকেও বেশ খানিকটা দূরের পথ রেজাউলের গ্রামের বাড়ি। সেখানে শোকাবহ পরিবেশ। আঙ্গিনায় 2 শিশু সন্তানকে নিয়ে বসে আছেন নিহত রেজাউলের স্ত্রী। স্বজনরা চাইলেন বিচার। এলাকার সবাই বলতে পারবে আমার স্বামী কাউকে কোনোদিন একটা কথা মুখ তুলে উঁচু করে বলে নাই, কাউকে কোনোদিনও কষ্ট দেয় নাই আমার স্বামী। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, সঠিকের বিচার আমি চাই, যাতে প্রতিশ্রুতি কিছু আবার আসর হয়। পরবর্তীতে যেন আমাদের মতো দ্বিতীয় কোনো ভুক্তভোগী পরিবার দৃষ্টান্ত না হয়, সরকারের কাছে সেই জোর দাবি জানাচ্ছে। গেল 28 জানুয়ারি ঘটনাকে পরিকল্পিত বলছেন ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসনের বিএনপি ও জামাতের 2 প্রার্থী। পরস্পরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ। তারা এই মামলাটা দিয়ে এখানে রাজনৈতিকভাবে নির্বাচনটাকে প্রতিহত করার এবং বিএনপি নির্বাচনটাকে নেতাকর্মীদের মাঠশূন্য করার প্রক্রিয়ায় তারা এই পরিকল্পনা গ্রহণ করে। বিএনপির ভাইয়ের আমি অনুরোধ করলাম, আমাদের চেয়ার ছেড়ে দেওয়া হয়েছে, আমরা বসেন। ওনারাও ওইখানে যে চেয়ারের ভিতরে না বসে চেয়ার নিয়ে আমাদের লোকজনকে আক্রমণ করলো। একেবারে জিস্ট এটাই ঘটনা। এইখান থেকে আমার কাছে যেটা মনে হলো যে ঘটনাকে পূর্ব পরিকল্পিত। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা, আতঙ্ক বিরাজ করছে 2 উপজেলায়। প্রকাশ্যে নেই নির্বাচনী প্রচারও। ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করেনি আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট করে যারা যে অপরাধটা করেছে সেই ততটুকু অপরাধের জন্য তাকে আইনে সোপর্দ করা। মামলা প্রক্রিয়াধীন আছে, রুজু হলেই আমরা অলরেডি আমাদের ইনভেস্টিগেশন অনেকটা পর্যায়ে এগিয়ে নিয়েছি, আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নিব। ভোটের মাত্র কয়েকদিন আগে এমন প্রাণহানির ঘটনা ভোটারদের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করেন বিশিষ্টজনরা। নির্বাচন কাছে যত চলে আসবে মানুষের মধ্যে উত্তেজনাটা বেশি থাকবে এবং দলীয় প্রভাবটা যারা সত্যিকারের দলের নিয়ে কাজ করছে তাদের মধ্যে একটা অন্যরকম চেতনা কাজ করে, মনের দিক থেকে একটু মারমুখী হয়ে থাকে। এইসব জায়গায় আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ও পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া নির্বাচন কেন্দ্রিক সভা সমাবেশ না করার পরামর্শ এই অভিজ্ঞজনের। কোনো সমাবেশ করতে গেলে আমাদের প্রশাসনের পারমিশন লাগবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শেরপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 52.80% ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় 31% ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিং এর এক জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। বিকেলে কারওয়ানবাজার বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি। এর তথ্য অনুসারে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে 1% মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই 13.2% মানুষের। এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সেই সম্ভাবনা তুলে ধরা হয় জরিপে। আগামী সরকার প্রধান হিসেবে 5147 জনের মধ্যে তারেক রহমানকে এগিয়ে রেখেছে 47.6%, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে এগিয়ে রেখেছে 22.5%, এছাড়া 2.7% নাহিদ ইসলামকে এগিয়ে রেখেছেন। গণভোটের 60% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিতে চায়, তবে এই বিষয়ে অজ্ঞ মানুষের সংখ্যা 22%। জরিপে উত্তর দেননি 22.2% মানুষ। আওয়ামী লীগে যারা ভোট দিবে বলেছিল তাদের 27.4% আপনার এবার বলেছে বিএনপিকে ভোট দিবে, 14.1% বলেছে জামাতকে ভোট দিবে। ওভারঅল মনে হচ্ছে যে সুইং ভোটার্স বেশি। 76টা সিটে আসলে জামাতের কোনো ক্যান্ডিডেট নেই। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট পিপল যখন চুজ করছে তখন পিপল এখানে দাঁড়িপাল্লাতে চুজ করতে পারছেন। যারা আগে সিদ্ধান্তহীন ছিল তারা হয়তো এখন চিন্তা করছে যে বিএনপিকে ভোট দেওয়া যায়, অথবা যারা আগে জামাতকে চিন্তা করছিল তাদেরও একটা অংশ এখন মনে করছে যে আমরা বিএনপিকে ভোট দিতে পারি, বিকজ তারেক সাহেবের ভিজিবিলিটি। বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। দল ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা ও শিশুদের খেলার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে, একথা বলেছেন ডাক্তার জুবাইদা রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাধারণ মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। বগুড়া শহরের একটি অভিজাত হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান। যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান।
অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দেন। একই সাথে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেন অনুপ্রেরণা। বলেন, শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। জুবাইদা রহমান আরও বলেন, বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। দল ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা ও শিশুদের খেলার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে। আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সাধারণ মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে। তাহলেই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এটাই হোক আজকের দিনের শপথ। দুপুরের পর মহস্থানগড়ে শাহ সুলতানের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জারিন অর্নি, যমুনা নিউজ। পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান। তাই যুক্তরাষ্ট্রের হামলার সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে ইরানকে ঘিরে আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে একাধিক যুদ্ধ জাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যে কোনো মুহূর্তে ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। সময় যত গড়াচ্ছে বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সংখ্যা। চিরবৈরী দেশটিকে ঘিরে অব্যাহত আছে মার্কিন যুদ্ধজাহাজ সহ অন্যান্য সমরাস্ত্র মোতায়েন। এ অবস্থায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত আছে সামরিক বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশ মতোই আমরা সব কাজ করছি। ইরানের কাছে পরমাণু চুক্তির জন্য সব বিকল্প রাখা হয়েছে, তবে আমরাও প্রস্তুত আছি যুদ্ধের জন্য। প্রেসিডেন্ট যখনই নির্দেশ দেবেন তখনই আমরা তা বাস্তবায়ন করব। এদিকে যুক্তরাষ্ট্রকেও এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে তেহরান। পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান। শত্রুপক্ষ যদি হামলার মতো বোকামি করে তাহলে সাথে সাথেই আমরা তার জবাব দেব। ইসরায়েলের সাথে 12 দিনের লড়াই থেকে আমরা এই শিক্ষা নিয়েছি যে জবাবি হামলার ক্ষেত্রে এক মুহূর্ত দেরি করা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ শক্তিতে হামলা করা হবে। তবে একাধিক যুদ্ধজাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এমনটা জানান মার্কিন প্রেসিডেন্ট। আমি তাদের সাথে আলোচনার পরিকল্পনা করছি। ইরানের দিকে আমাদের অনেক বড় ও শক্তিশালী জাহাজ যাচ্ছে, তবে সেগুলো ব্যবহার করা না হলে দারুণ হবে। তাদের আমি দুটি কথা বলেছি, পারমাণবিক অস্ত্র ও বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। এ অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতি আবার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।